প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন অধ্যাপক ডক্টর সাঈদ ফেরদৌস, প্রো ভাইস চ্যান্সেলর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আরেকজন হলেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতেই যাব প্রফেসর সাঈদ ফেরদৌসের কাছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাকুঞ্জে একটি অনুষ্ঠান নিয়ে খুব আলোচনা হচ্ছে। আলোচনার কারণ হলো সেখানে অনেক দিন পর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং গোটা অনুষ্ঠানের উনি ছিলেন মধ্যমণি। তার এই উপস্থিতিতে আমাদের জাতীয় এবং রাজনীতিতে বলা যায় এক ধরনের একটা প্রশান্তির প্রলেপ দিয়েছে। কারণ হলো উনি একটা ঐক্যের প্রতীক এবং আপসী নেত্রী হিসাবে তার যে ইমেজ, এটাকে তার সমালোচকরা অস্বীকার করতে পারে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ধরেন আপসীন নেত্রী কথাটা বাংলাদেশের পলিটিক্যাল স্ফেয়ারে খুবই আলোচিত, যদিও এটা বিএনপি সমর্থকরাই প্রধানত বলে থাকে, কিন্তু এটা আলোচিত এবং তার একটা নির্দিষ্ট কনটেক্সটও আছে যে কেন তাকে এই নামে ডাকা হয়। হ্যাঁ, যে সময় শেখ হাসিনা এরশাদ সরকারের সাথে আপোষের মধ্যে দিয়ে নির্বাচনে গিয়েছিলেন, সেই সময় উনি যাননি, এবং তারপরেও নানা সময় উনি দৃঢ়তা দেখিয়েছিলেন। -2 ফর্মুলার সময় উনি এক ধরনের দৃঢ়তা দেখিয়েছিলেন ইত্যাদি। ওই সেনাকুঞ্জের ঘটনাটা গুরুত্বপূর্ণ। বিগত 15-16 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে যে ধরনের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বক্তব্য প্রদান বা রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনতা যেভাবে রহিত করা হয়েছিল, যেভাবে দমন পীড়নের রাজনীতি ছিল, তো খালেদা জিয়া ছিলেন তার একটা বড় একটা কেস, তাই না? যে খালেদা জিয়াকে উনি সিম্বল হয়ে উঠেছিলেন, যে তাকে নিপীড়ন করা বা তাকে একটা দৃষ্টান্ত হিসেবে হাজির করে দেওয়া, যে তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে তার চলাচল আটকে দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে একটার পর একটা মামলায় ফেলা হলো। তো যে প্রক্রিয়াতে তার সাথে এগুলো করা হয়েছিল, সেগুলো একটাও যথাযথ প্রক্রিয়া ছিল না। যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই অভিযোগ সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সব কিছু একটা ধরনের বিচার ব্যবস্থাও সেভাবেই চলছিল, কর্তার ইচ্ছায় কর্ম। তো ফলে খালেদা জিয়ার সাথে যা করা হয়েছিল, এবং খালেদা জিয়া বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন, এবং খালেদা জিয়ার অবর্তমানে দলের নেতৃত্ব এত বড় ধাক্কা খেয়েছিল যে বিগত সময়ে বারংবার ঘোষণা দিয়েও বিএনপি বড় কোনো কর্মসূচি আমরা দেখেছি যে নামাতে পারেনি। তারেক জিয়া দেশের বাইরে, খালেদা জিয়া কারাগারে, ছোট ছেলে মারা গেলেন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে। তা আমার যেটা মনে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে তার মতো এরকম একটা রাজনৈতিক প্রতীক যে মানুষটা হয়ে উঠেছেন, তিনি আবার তার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন। শারীরিক বাধা আছে, তা সত্ত্বেও হুইল চেয়ারে করে এসছেন। হ্যাঁ, তো এইটা একটা ইঙ্গিত দেয় যে হ্যাঁ, না, একটা তো দেখতে ভালো লাগে। ধরেন আমরা যারা বিএনপি করি না বা বিএনপির সমর্থক বলে আমরা নিজেদেরকে মনে করি না, তারাও মনে করি যে না, সকল নাগরিকের বা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের এই ধরনের মোবিলিটি থাকুক সমাজে, বা তাদের কাজ করবার জায়গাটা থাকুক। সেটা গভর্নেন্সের পাশে সেনাবাহিনী যেহেতু একটা বড় ভূমিকা নিয়ে থাকে নানা সময়, ফলে সেনাবাহিনী যেহেতু ছাত্র জনতার আন্দোলনকে যেভাবেই হোক শেষ মুহূর্তে সমর্থন তো দিয়েছিল, এবং এই সরকার গঠন এবং এই সরকারের সাথে একটা সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে কাজ করছে, ফলে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি গুরুত্ব বহন করে। এবং সেই পত্রপত্রিকায় ডক্টর ইউনূসের সাথে খালেদা জিয়ার ছবি, তারপরে ধরুন ছাত্র নেতাদের সাথে, হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে খালেদা জিয়ার ছবি, এগুলো ধরেন সকলেই তো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই ভিন্ন ভিন্ন ফ্রন্টে, ভিন্ন ভিন্ন সময়ের এই বাচ্চাগুলো, খালেদা জিয়া যত বছর ধরে লড়াই করছেন, এই বাচ্চাগুলো তখন হয়তো একেবারেই ছোট অথবা জন্মই হয়নি, এরকম। সেখান থেকে আজকের সূর্য সৈনিক বা আজকের একদম সামনের ফ্রন্টে তারা দাঁড়িয়ে আছে। আজকে হয়তো খালেদা জিয়া ওই রকম করে ফ্রন্টে নাই, তো কিন্তু তাদের মধ্যে যে আদান প্রদানটা দেখতেও ভালো লাগে। এই অর্থে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং নিশ্চয়ই মানুষের মনে একটা তো আমরা দেখেছি যে ভিন্ন ধরনের ট্রোলিং, হ্যাঁ, আওয়ামীপন্থীদের ট্রোলিং, সেগুলোও দেখেছি। তো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো অর্থে একটা ভালো বার্তা দিয়েছে আর কি। শফিকুল আলম, আপনি সেখানে ছিলেন, খুব কাছ থেকে সবগুলো বিষয় দেখেছেন, আপনার কেমন অনুভূতি হয়েছে? না, এটা তো গত এক দশকের মধ্যে এটা ছিল হলো সবচেয়ে আইসুদিং ছবি বা ভিডিও। আমি যেই ছবিগুলো ভাইরাল হয়েছে বা যেই দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, দুইটাই আমি ওইটা নিয়েছি, এবং এটা খুবই হৃদয়কে ছুঁয়ে যায়। খালেদা জিয়ার কিন্তু আপনি দেখেছেন যে উনি
অবশ্যই উনি আপসহীন নেত্রী। ওনার আপসহীন, উনি এরশাদের আমলে ছিলেন, উনি আপসহীনতা দেখিয়েছেন পুরো হাসিনার রেজিম জুড়ে। আপনার একটা উদাহরণ দেই, উনি যখন 2017 সালে উনি লন্ডনে গেলেন, তখন কিন্তু ওনাকে বলা হয়েছিল যে আপনি যদি ফিরে আসেন আপনাকে কিন্তু এরা চেষ্টা করবে জেলে দিয়ে দিতে। উনি কিন্তু ওইখানে থাকতে পারতেন, লন্ডনে থেকে যেতে পারতেন, কেউ ওনাকে টাচ করতো না। উনি ওইখান থেকেই বাংলাদেশের আন্দোলনকে উনি নেতৃত্ব দিতেন। কিন্তু উনি মনে হচ্ছে যে না, উনি ওনার মানুষের কাছে থাকতে হবে। তো এই জন্য উনি ফিরে এসে দেখেন 2017-তে ফিরে আসলেন, এবং 2018-তে দেখেন আমরা যেটা শুনেছি যে পলিটিক্যালি মোটিভেটেড কেসে ওনাকে 10 বছরের জেল। মানে এই যে টাকার কথা হচ্ছে, সেই টাকাটা বেড়েছে, ওটা টাকা কিন্তু চুরিও হয়, 1 টাকাও সরেনি, খালি অ্যাকাউন্টটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গায় থেকে আর উনি যে সাফার করেছেন, সেই উনি এসছেন, সবাই এসে তাকে সালাম দিচ্ছেন, প্রফেসর ইউনূসের সাথে উনি কথা বলছেন, সবাই এসেন। এটা একটা মানে খুবই একটা ফ্যামিলি গ্যাদারিং যেমন হয় না, ওই রকম একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে এটা একটা বড় ঘটনা, এটা সবাইকে ইন্সপায়ার দিবে। এবং প্রফেসর ইউনূস ওনাকে খুব সম্মানের সঙ্গে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু বেশ আলোচিত হয়েছে। হ্যাঁ অবশ্যই, ওনার যে সংগ্রাম, তাকে তো আমাদের ট্রিবিউট দেওয়া উচিত, স্যালুট করা উচিত। খালেদা জিয়ার যে সংগ্রামকে সবারই স্যালুট দেওয়া উচিত। উনি তো কম্প্রোমাইজ করেন নাই, 1 ইঞ্চিও ছাড় দেননি উনি। অধ্যাপক সাইদ কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তার, উনি যখন কথা বলছিলেন, সেটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল, তাদের মধ্যে এক ধরনের কিন্তু একটা টানাপোড়েন আছে বিভিন্ন ক্যাম্পাসে। এই যে খালেদা জিয়ার সঙ্গে একটা হৃদ্যতাপূর্ণভাবে ওনারা কথা বললেন, আমার মনে হয় এটা একটা ইম্প্যাক্ট পড়বে না? না, এটা মাঠে কি ইম্প্যাক্ট পড়বে, এর চেয়ে বড় কথা কি, এটা ওনাকে এক ধরনের সম্মান দেওয়া। এটাকে পরবর্তীতে কি হবে এটা জানি না, উনি এটা ডিজার্ভ করেন। সবাই মিলে আমাদের ওনার যে একটা সম্মান দেওয়া, এটাই হচ্ছে বড় জিনিস। আপনি ধরেন সবাই পলিটিক্যাল ফ্রন্টে সবাই একসাথে হয়ে যাও তো কাজের কোনো কথা না, ভিন্ন মত থাকাটাই বরঞ্চ বেটার। আমি আমার পথে আছি, আপনি আপনার পথে আছেন, আপনি আপনার একটা সত্যকে 15-20টা জায়গা দিয়ে বলা যায়। ও দেখতেছে এটাও সত্য, আপনি যেটা বলতেছেন সেটাও সত্য, ঠিক না? তো এইটা এই মাঠের রাজনীতিতে ডিফারেন্সটা থাকতেই পারে, কিন্তু এটা একটা, আমি বললাম না, একটা ফ্যামিলি গ্যাদারিং, সবাই আসছেন, সবাই তাকে একটা সম্মান দিচ্ছেন। এটা একটা খুবই মানে আমি বলবো যে তাকে সম্মান দেওয়া হয়েছে সবাই মিলে, আমরা পুরো জাতি তাকে সেদিন সম্মান দিয়েছে। শফিকুল আলম জি, আপনি শুক্রবার একটা অনুষ্ঠানে বলেছেন যে লাতিন আমেরিকার দেশগুলোয় কেউ গুম করে পার পায়নি, বাংলাদেশেও পার পাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিরা রাজনীতিতে ফিরতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারে যারা গুমের সঙ্গে জড়িত ছিল, বাংলাদেশের রাজনীতিতে তারা আর ফিরতে পারবে না। গণভবনে করা জাদুঘরের গুমের সব কিছু সংরক্ষিত থাকবে। যারা গুমের বিরুদ্ধে লড়াই করেছেন তারা লড়াই থামাবেন না। তাহলে কোনো কোনো রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্ট দলটি নিষিদ্ধের বিপক্ষে কথা বলে কেন? কেন পুনর্বাসন চায়, আবার তাদেরকে কেন ভোটের মাঠে নামাতে চায়? ব্যান হবে কি হবে না সেটা রাজনৈতিক ডিসিশন, কিন্তু যেটা হচ্ছে যে লোকগুলো গুম করলো, হ্যাঁ, তাদের তো পলিটিক্যাল ফিউচার, কোনো সোসাইটি এটা মেনে নিবে না। পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত অপরাধ হচ্ছে গুম করা। বাংলাদেশের শেখ হাসিনার 15 বছরের সবচাইতে ঘৃণিত অপরাধ হচ্ছে গুম করা। আপনি একটা ফ্যামিলিকে আপনি সারা জীবন, বা একটা সোসাইটিকে সারা জীবন আপনি একটা ভয়ের চাদরে আটকে দিলেন। আমি যদি ফরিদকে গুম করি, তাহলে সাইদ ফেরদৌস ভাই উনি ভয় পেয়ে যাবেন। এটাই তো গুমের উদ্দেশ্যটা কি, যে আমি একজনকে গুম করব, পুরো পাড়া জুড়ে, পুরো সোসাইটি জুড়ে সব চুপ হয়ে যাবে, সবাই ভাববে যে আমিও তো নেক্সট ভিকটিম হতে পারি। তো এই জন্য মানে এই লোকগুলো কারা, এটা আমাদের চিহ্নিত করতেই হবে। কারা কারা জড়িত ছিল, কারা কারা এইখানে মদত দিয়েছে, কারা কারা এইটার সাথে একদম ডাইরেক্টলি জড়িত, তাদের জীবনে এটা ল্যাটিন আমেরিকান কোথাও এটা হয়নি, এটা পারবে না। এটা একটা নৈতিক অপরাধ হবে যদি তাদেরকে পলিটিক্সে ফেরানো হয়। সংখ্যাটা তো বিরাট এটা। এবং আপনি দেখেন, আমরা প্রথমে কি ভেবেছিলাম, আপনি যে হিউম্যান রাইটস ওয়াচ যখন ওরা কাজ করলো বাংলাদেশি লোকাল হিউম্যান রাইটস গ্রুপের সাথে, অধিকারের সাথে, অন্যান্যদের সাথে, তারা ফার্স্টে এসে কাউন্ট করলো যে
660 মতো পেয়েছে, 650 750 মতো। এইটা তারপরে বাড়তে এখন এরা এসে প্রথমেই পেয়ে গেছে প্রায় 2000-এর মতো, প্রায় 2000-এর মতো কমপ্লেন। এখন ওরা ধারণা করছে যেহেতু লোক এখন আরও আসছে, ওরা বলছে যে এটা 3.5 থেকে 4,500-এর মতো আছে। তাহলে আপনি বুঝেন কত লোককে গুম করা হয়েছে। গুম করা মানে ওই ফ্যামিলিকে ডিস্ট্রয়, ওই একটা ফ্যামিলি না সব। এবং আপনি যারা গুম হয়েছে তাদেরকে কি অবর্ণনীয়ভাবে তাদেরকে ওরা ঘৃণা ছড়িয়েছে তাদের নামে। মানে আপনি গুমও করেছেন, আবার এদেরকে আপনি সোশ্যালি হ্যারেস করছেন, তাদেরকে অ্যাবিউজ করছেন। কি ভয়াবহ একটা সময় গেছে। আমি যখন পিছনে তাকাই আমি আটকে উঠি, কি একটা সময় গেছে, ভয়াবহ রকম। আমাদের এইটা নিয়ে ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে যে গুম যারা জড়িত তাদের সে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসাবে কি হবে সেটা পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন নিবে, বাট গুমের সাথে যারা জড়িত সেই জায়গায় কোনো ধরনের কোনো ছাড় নেই। এটা একদম স্পষ্ট। এটা বাংলাদেশের সোসাইটি, এটা যে কোনো সোসাইটি এই ব্যাপারে একদম একমত হতে হবে। কিন্তু আপনি তো সবচাইতে ভয়ঙ্করতম আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন। হ্যাঁ, আপনি আরেকজনেরকে আপনি তার আপনি পুরো নিশ্চিহ্ন করে দিয়েছেন, তার ফ্যামিলিকে ধ্বংস, তার সোসাইটিকে আপনি ভয়ের চাদরে আটকে দিয়েছেন। তো এটা তো নো ওয়ে। অধ্যাপক সাইদ ফেরদৌস, শুধু শেষ দিকের যে অপরাধগুলো সেটারই বিচার হবে না, হওয়া উচিত আরও পেছনের, যে গুমের কথা এসছে, খুনের কথা এসছে, জেল জুলুম যে অন্যায়ভাবে দেওয়া আছে সেই কথাগুলো এসছে। আসলে একেবারে জুলাইয়ের 15 থেকে অগাস্ট 5 এটাই আসলে মূল অপরাধ নয়, এর পেছনে অনেক ইতিহাস রয়েছে তাদের। এই বিষয়গুলো তো সামনে আসা উচিত এবং বিচার হওয়া উচিত। না, নিশ্চয়ই প্রত্যেকটা ঘটনারই বিচার হওয়া উচিত। মানে আমরা যেন ভুলে না যাই যে আমরা যেন মনে না করি যে এই আন্দোলনটা মাত্র 3টা সপ্তাহের আন্দোলন ছিল বা 1 মাস 1.5 মাসের আন্দোলন ছিল। এই আন্দোলনটা আসলে দশক ছাড়ানো আন্দোলন, অনেক বছরের আন্দোলন, তাই না? এবং এই অনেক বছরের আন্দোলনে একেবারে কিছুই করেনি হয়তো, সে শুধু নিজের রাজনীতিটা করতে চেয়েছে, সেই অপরাধেই হয়তো তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রামের ক্ষেত্রে আপনারা ওই ঘটনাটা মনে আছে, ভাইরাল হয়েছিল একটা ভিডিও, যে কমিশনার ইকরাম তাকে নিয়ে গেছে তুলে, এবং তার ফোন করে, তার স্ত্রী তখন পর্যন্ত ফোনে তাকে পাচ্ছে, এবং ফোনে রিচ করার পরে ভদ্রলোক যখন কাঁদতেছে তখন স্ত্রী বলতেছে যে এরকম, স্ত্রী বলতেছে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? তো বলছে আমি একটু কাজ আছে বলতেছে, সে বলতে চাচ্ছে না কিন্তু সে ভয়ও পাচ্ছে। এই সময় মেয়ে জিজ্ঞেস করতেছে, আব্বু তুমি কাঁদতেছো যে? এর মধ্যেই গুলির শব্দ হলো, গুলির শব্দ হলো, মার। এই যে ধরেন এই ঘটনাটা শুধু ওই পরিবারটাকে তছনছ করেনি, যেটা শফিকুল আলম ভাই বললেন, তাই না? যে এটা তো শুধু ওই পরিবারকে এফেক্ট করেনি, আমাদের সবার বুকের মধ্যে ধাক্কা লেগেছে, আমরা সবাই তখন ধাক্কা খেয়েছি। মানবেতর জীবনযাপনের বাধ্য করা আমাদের সবাইকে, আমাদের যেটুকু ভিন্ন মত করার। আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তখন আমার একজন কলিগ এসে, আমি লিখেছিলাম যে ডটার স্টেলের গল্প তখন হচ্ছে, যে ওই সিনেমাটা বানানো হয়েছে, ডকুমেন্টারিটা। তো আমি বলছি যে ডটার স্টেল তো আরও আছে। আমি ওই সময় একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একরামের কাহিনীটা করে, যে এই যে কমিশনারের মেয়ে, এই মেয়েটার গল্প তো ডটার স্টেল, তাই না? তাতে করে আমাকে আমার একজন কলিগ এসে, সিনিয়র কলিগ এসে, এই স্ট্যাটাসের নিচে এসে আপনি একজন শিক্ষক হয়ে কীভাবে বলেন? তো ধরেন একই সাথে মানে সদল বলে, এবং তার মানে কি ওই গুমের সাথে শুধু ওই কয়েকটা লোক যারা তুলে নিয়ে গেছে তারা যে শুধু জড়িত তা না, হুকুমের আসামি আছে, ওইটাকে যারা বৈধতা দিয়েছে, মনে করেন ওই গুম খুনকে যারা বৈধতা দিয়েছে নানান পর্যায়ে, এই শাসনের যে নেক্সাস, সেই নেক্সাসটাকে আমাদের আসলে ধরতে হবে। এবং আমরা যেন ভুলে না যাই, আমরা জাস্টিসের কথা বলছি, আমরা কোনো প্রতিশোধের কথা বলছি না। এবং একটার পর একটা গুম খুন হয়েছে, কোনো রকম বিচার হয়নি। মানে প্রকাশ্যে লোকে দেখছে যে মেরে ফেলছে, প্রকাশ্যে লোকে দেখছে যে রাস্তার মধ্যে কুপিয়ে মেরে ফেললো, তারপরে সেটার কোনো বিচার, প্রহসনের বিচার হলো। এই কাজগুলো যে হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে আমি মনে করি যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং অবশ্যই দোষী ব্যক্তিদের, এখন ধরুন অমুক ক্রিকেটারকে আপনি অমুক জায়গার খুনের মামলা করলেন, এই ধরনের আমরা চাই না। আমরা চাই যে যেটার জন্য দায়ী তাকে সেটার জন্যই দায়ী করা হোক, এবং তাকে সেটার জন্যই বিচারের আওতায় আনা হোক। আর বাকিদের সাথে অবশ্যই এই বিচারটা হবে, তারপরে অবশ্যই একটা রিকনসিলিয়েশন দরকার সোসাইটিতে, কারণ তারাও বাংলাদেশের মানুষ, ওই দলটাও বাংলাদেশের দল। সেই রিকনসিলিয়েশন কিন্তু একটা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে আসলে বিচার, সুষ্ঠু তদন্ত এবং বিচার।
তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে জাস্টিস এনশিওর করা, রিভেঞ্জ না জাস্টিস, এবং জাস্টিস এনশিওর করার পরের ধাপ হচ্ছে আপনার রিকনসিলিয়েশন। তো এটা আমার মনে হয় আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস এবং শফিকুল আলম। শফিকুল আলম, অধ্যাপক সাইদ বলছিলেন যে প্রতিশোধ নয় জাস্টিস। আপনি নিশ্চয়ই জানেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু একটা কথা বলেছিলেন যে কখন যদি তাদের পতন ঘটে তাহলে এদেশে অন্তত 5 লক্ষাধিক মানুষ খুন হয়ে যাবে। কিন্তু এদেশের মানুষ এটি করেনি এবং তারা জাস্টিসের আশা করে নিশ্চয়ই। না, এটাই আমাদের পুরো সোসাইটির তার হিলিংয়ের জন্য জাস্টিসটা ইম্পর্টেন্ট। আমরা যেন কোনো রিভেঞ্জ না নেই। আমার প্রতি অন্যায় করা হয়েছে, আমি যেন এটা সুষ্ঠু বিচার চাই। আমি যেন বলি না যে একে ফাঁসি দিতে হবে বা একে এক্সিকিউট করতে হবে, এই ধরনের কথা আমাদের সব সময় বলতে হবে আমরা ন্যায় বিচার চাই। আপনি অবশ্যই আপনার প্রতি যেটা অন্যায় করা হয়েছে আপনি এটা তুলে ধরবেন, এটা আপনি বলবেন এবং আপনি জাস্টিস চাবেন। এবং এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা। শুধুমাত্র জুলাই আগস্টের ম্যাসাকারে যারা মারা গেছেন তাদের কথা না, যারা শহীদ হয়েছেন তাদের জন্যই জাস্টিস না, এই আমাদের জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি করতে হবে পুরো 15 বছরে কি হয়েছে। আপনি জানেন শাপলায় একটা বড় রকমের হত্যাকাণ্ড হয়েছে। আপনি জানেন সাইদির যে ভার্ডিক্টের পরে 150-160 জন লোককে মূলত তাদেরকে রাইফেলের গুলিতে মারা হয়েছে। তারপরে দেখেন এই অগ্নিসন্ত্রাসের সময় আসলে অগ্নিসন্ত্রাসটা কেন হলো বা কারা করলো এটা আমরা এখনও এটা একটা ধোঁয়াশা আছে। তারপরে এই যে বিচারগুলো যেটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সাথে, এটা কি ওনারা রিভেঞ্জ নিলেন না আসলে সত্যি জাস্টিসের কথা ওনারা বলতে যে অন্যদিকে করলেন। প্লাস হচ্ছে যে এই যে আপনি বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ লোককে আপনি একটা ফেক কেস দিয়ে এদেরকে আপনি তাদের লাইফটাকে আপনি পুরো দুর্বিষহ করে দিয়েছিলেন, এদেরকে আপনি অবর্ণনীয় তাদের জীবনটা আপনি এই যে আমি যদি একটা এবং সাথে যেটা হয়েছে যে আপনি জনগণের সাথে প্রতারণা করে আপনি 3টা ইলেকশন করলেন, তাদের ভোটাধিকার পুরোটা কেড়ে নেন। এই প্রত্যেকটা ঘটনার জন্য প্রত্যেকটা জন্য আমাদের জাস্টিস আমরা কোনো রিভেঞ্জ চাই না, আমরা চাই। এবং এই জন্যই আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টিগুলো যে বলছে যে তারা আওয়ামী লীগের ব্যান চান না, আমি মনে করি তাদের কথাটা ঠিক আছে। আমরা চাই আওয়ামী লীগ এখনও বড় দল আমরা মনে করি, বাট আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের বিচার ফেস করতে হবে, এখানে কোনো ছাড় নেই। আপনি রক্ত বা যারা এই যে মার্ডার বা এই ধরনের গুমকে যারা বৈধতা দিয়েছে, যারা সম্মতি উৎপাদন করেছে, লেজিটিমাইজ করেছে, একটা সোসাইটিতে বিরুদ্ধ ভয়েস থাকবেই, কিন্তু আপনি তাকে গুম করে দিবেন, আবার একটা গ্রুপ আবার সেই গুম করাটাকে বৈধতা দিচ্ছে, আপনি ধরেন না, মানে এটা চিন্তা করতেই তো কেমন লাগে। তো সেই জিনিসগুলো তো অবশ্যই জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে আনতে হবে, এটা আমরা যাতে রিভেঞ্জ না নেই, এটা আমাদের সব সময় খেয়াল। কেননা পরবর্তীতে আমাদের একটা রিকনসিলিয়েশনে যেতে হবে, একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে হবে। এই রিকনসিলিয়েশন বাড়িতে এটা আমরা যেন চাই যারা ক্লিন আছেন, যারা দরদ দিয়ে পলিটিক্স করছেন, অবশ্যই তারা পলিটিক্স করবেন। অধ্যাপক সাইদ, আপনি গত 1 সপ্তাহ ধরে হয়তো লক্ষ্য করেছেন যে রোডম্যাপ নিয়ে আলোচনার একটু খানিকটা স্তিমিত হয়েছে। আমার মনে হয়েছে বিভিন্ন বক্তব্যে রাজনৈতিক দলগুলো নেতারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, সম্ভবত তারা এই সরকারকে একটু সময় দিতে চাচ্ছে। আপনার কি মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং, কারণ শুরুতে যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন তখন কিন্তু এটা ছিল যে তার সাথে কিন্তু সময় নিয়ে দর কষাকষি বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক অ্যাক্টর করে নাই। তারা কিন্তু শুরুতে একেবারে একটা ক্লিন দিয়ে রেখেছিল যে মানে যতটুকু লাগে যা লাগে, হ্যাঁ সব। কিন্তু আমার নানা সময় মনে হয়েছে, এখানে জনাব শফিকুল আলম আছেন, আমার নানা সময় মনে হয়েছে যে সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা এফেক্টিভ রিলেশনশিপ তৈরি করা, লিয়াজও তৈরি করা,
ধরেন বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট, হ্যাঁ, চাঁদাবাজি, দ্রব্যমূল্য, এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দেই যে 7-8-এর সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল বাজার নিয়ন্ত্রণ করতে, এবং তারা আপ্রাণ চেষ্টা করেছিল। কেন তারা পারে নাই? কারণ রাজনৈতিক দলগুলোর থেকে কোনো রকম সহযোগিতা ছিল না, বরং উল্টোটা ছিল। ফলে তারা লাগামহীন বাজার ধরে রাখতে পারে নাই, এবং এটাই তাদের সরে যাওয়াকে ত্বরান্বিত করেছে। আমি মনে করি যে এই সরকারের ক্ষেত্রে সরে যাওয়ার সেটা নাই, কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, পেছনে গণ আন্দোলনের শক্তি আছে, কাজে এটার সেই সরে যাওয়ার কথা বলছি না। কিন্তু সরকারের সাফল্যের একটা বড় জায়গা হচ্ছে, আমরা যাই মনে করি না কেন, বাংলাদেশের রাজনীতিবিদরা করাপ্ট হতে পারে, বাংলাদেশের ব্যুরোক্রেসি করাপ্ট হতে পারে ধরেন, কিন্তু আমরা যখন দেশ চালাতে হবে তখন আমাদের এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দলগুলোরই সারা দেশ জোড়া নেটওয়ার্ক আছে। তা আমার মনে হচ্ছে যে মাঝখানে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর হয়তো এই কার্যকর যোগাযোগে ডায়ালগ হয়েছে, কিন্তু আমরা দেখেছি চা খাওয়ার একটা 30 মিনিটের সেশন হয়েছে, কিন্তু এফেক্টিভ ডায়ালগ হয়তো ডে টু ডে হচ্ছে, হয়তো ছোট ছোট ফোন কল ওনারা প্রতিদিন পান, ওনারা করেন, ব্যাক করেন, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি দেখছি না যে রাজনৈতিক দলের সাথে একটা আস্থা এবং ওই আস্থা সম্পর্কের মধ্যে দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা। একটা পর্যায়ে এই মাঝখানের সময়টাতে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো যেন একটু সরকারের ওপর একটা চাপ বা কখনো একটু বিএনপি, কখনো জামাত, কেউ না কেউ এগিয়ে এসে বলছে সরকারকে ক্লিয়ার। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো চাপ দিক আর না দিক, আমি জানি যে এটা অবশ্যই মানে এটা ঠিক আঙুলে গুনে বলার কথা না যে এই কয়দিন লাগবে, এই কয় ঘন্টা লাগবে, ব্যাপারটা এরকম না। কারণ সরকার সত্যি সত্যি কতগুলো সংস্কার কমিশন গঠন করেছেন, আরও অন্তত গোটা কয়েক সংস্কার কমিশন, ধরেন শিক্ষা সংস্কারের ব্যাপারে একটা কমিশন, স্বাস্থ্য সংস্কারের ব্যাপারে একটা কমিশন, এগুলোর ব্যাপারে সত্যি সত্যি আমি মনে করি যে বড়সড় করে উদ্যোগ এবং কাজ হওয়া উচিত। এখন সময় লাগবে, সংবিধান নিয়ে আলাপ জারি আছে, আলাপ সিভিল সোসাইটির মানুষজন করছেন, রাজনৈতিক অ্যাক্টররা করছেন, ধরেন সরকারের সাথে যা অংশী যে রাজনৈতিক শক্তিরা আছে, ছাত্র আন্দোলনের শক্তি, তারাও সংবিধান নিয়ে কথা বলছে প্রতিনিয়ত। এগুলোর জন্য সময় লাগবে, কিন্তু খুবই ভালো হয় এটা যে শুধু বিএনপির জন্যে, জামাতের জন্যে বা মাঠে থাকা রাজনৈতিক দলের জন্য তা না, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, হ্যাঁ, তুচ্ছাতি তুচ্ছ নাগরিক হিসেবে আমারও অধিকার আছে এটা জানার যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের পরিকল্পনাটা কি, যেই কাজগুলোতে আপনারা হাত দিয়েছেন এগুলো শেষ করতে কতদিন লাগবে, রাফলি একটা ধারণা যদি আমাদেরকে দেন, এবং কতদিন পরে আপনারা ভাবছেন যে আসলে একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যাবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন লন্ডনে বোধহয় একটু ধারণা দিয়েছেন যে 26-এর শেষ দিকে। হ্যাঁ, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কাছ থেকে তো মানুষ আসলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শুনতে চায়, বা প্রফেসর ইউনূসের অফিস থেকে শুনতে চায়, এটা একটা ব্যাপার। প্রফেসর ইউনূস তো গত ইয়েতে বলেছেন নির্বাচনের ট্রেনটা চালু হয়েছে, কিন্তু উনিও খুব ভালো করে জানেন, আমরাও সবাই জানি যে এটা একটা ভেইগ কথা। ট্রেন চালু হয়েছে তো বটেই, কিন্তু এই ট্রেনের গতি কত দূর, এই ট্রেন কয়টা স্টেশনে থামবে আমরা জানি না। আমার মনে হয় নাগরিক হিসেবে আরেকটু স্বস্তির বা ইয়ের জায়গা হবে। হ্যাঁ, এটা ঠিক যে এটা ভালো, বাংলাদেশের জন্য কল্যাণকর যে রাজনৈতিক দলগুলো এখনই যদি তাড়াহুড়ো না করে, তারা যদি সরকারকে সময় দেয়, তারা যদি সরকারের সাথে চাপাচাপি না করে, সেটা ভালো। কিন্তু একই সাথে তাদের এবং সরকারের একটা সিম্বায়োটিক রিলেশনশিপের মধ্যে দিয়ে এই গভর্নেন্সটা চালাতে হবে। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো না, কিন্তু কোনো গভর্নেন্সই নন পলিটিক্যাল হবে না। তো সে কারণে পলিটিক্যাল একটা যারা মাঠে আছে তাদেরকে সাথে নিয়ে যদি গভর্নমেন্ট কাজ করে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমার মনেই হয় আর কি। শফিকুল আলম, আপনি লক্ষ্য করেছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্কটা মাঝখানে খুব প্রবল হয়েছিল, এবং কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচন আগে হোক, সংস্কার পরে দেখা যাবে। কিন্তু সাম্প্রতিককালে সম্ভবত এখন সংস্কারের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলির কথা বলা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ জনমতটা কিন্তু সংস্কারের পক্ষে। আপনার কি মনে হয়? না, অবশ্যই আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থান হলো, এটার ল্যাঙ্গুয়েজগুলো আমরা ওয়ালে দেখতে পাই। অবশ্যই তখন তো ছাত্র নেতারা অনেক কথা বলেছেন, কিন্তু পুরো ল্যাঙ্গুয়েজগুলো এখনো আমাদের প্রত্যেকটা শহরের ওয়ালে ওয়ালে লেখা আছে। এই লেখাগুলোর মূল যে মেসেজ সেটা হচ্ছে যে তারা রাষ্ট্রকে মেরামত চান। আপনি দেখবেন যে প্রচুর লেখা রাষ্ট্র মেরামত চাই। এখানে খুব তাড়াহুড়ো করে যে ইলেকশন দেওয়া সেটার বিষয় কিন্তু আসে নাই, কিন্তু অবশ্যই রাষ্ট্র মেরামতের একটা পার্ট হচ্ছে ভালো একটা ইলেকশন দেওয়া। এটা এমন না যে এটার বাইরে, ইলেকশনটা তো বাইরে না, কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু এই যে 6টা কমিশন ইন্টারিম গভর্নমেন্ট করলো, করার পরে আমরা আশা করছি জাস্ট আর কি 5 সপ্তাহ পরে, মানে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি যে তারা তাদের রিপোর্টগুলো দিবে। দেওয়ার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এক ধরনের কনসালটেশন হবে, এবং সমাজের তো পলিটিক্যাল পার্টির বাইরেও তো অনেক স্টেক হোল্ডার আছেন,
অনেক ধরেন মাইনরিটি গ্রুপ আছেন, অনেক সিভিল সোসাইটি গ্রুপ আছেন যারা রাষ্ট্রকে নিয়ে ভাবেন। তো এই পুরো কনসালটেশনের উপরে আসলে নির্ভর করবে বাংলাদেশের সামনের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে। আপনি পলিটিক্যাল সেটেলমেন্ট, এই জন্য আমরা তাড়াহুড়া বা প্রফেসর ইউনূস কিন্তু এখানে ওনার একটাই কথা, উনি কিন্তু সৎ আছেন এই জায়গাটায়, উনি একটা সততা দেখাচ্ছেন। কারণ আমি আসলে অসতের মতো বলে ফেললাম যে আমি এই জায়গাটা ইলেকশনটা দিচ্ছি, কিন্তু আমি আসলে পারলাম না। মানে এই কনসালটেশনের সময় কিন্তু এটা খুবই টাফ একটা কনসালটেশন হবে না। আওয়ামী বিএনপি চাবে যে আমার এই জায়গাগুলো, এই জায়গায় কেউ হাত দেবেন না, এই জিনিস চাই। অলরেডি তো ইসলামিস্ট পার্টিগুলো বলছে যে তারা পিআর চাচ্ছেন, পলিটিক্স, হ্যাঁ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছেন। এটা নিয়েই আপনি দেখেন না কত, কেন তাই আমাদের সবাই মিলে তো একটা কনসেনসাসে রিচ করতে হবে। এই রিচ করাটা কতদিন লাগে, এটা কিন্তু খুবই একটা ভাইটাল। আর একই সাথে প্যারালালি যদি দেখেন ইলেকশন কমিশন হলো, কিন্তু ইলেকশন কমিশন এখন খুবই বড় একটা কাজ হচ্ছে বাংলাদেশের নতুন করে ভোটার লিস্ট করা। গত 15 বছরে পুরো 1-1.5টা জেনারেশন বের হয়েছে যারা ভোটার লিস্টে নাই। আবার একটা বিশাল অংশ লোক মারা গেছেন, তাদের নামটাও ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। তো আপনার কি সেটা হচ্ছে যে একটা সেন্সাসের মতো আপনার প্রতিটা ভাষায় ভাষায় যেতে হবে, যে আপনার লোকগুলোকে অ্যাড করতে হবে, আবার কাউকে কাউকে আপনার বাদ দিতে হবে। এই জিনিসটা আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে খুব ভালো মতো যদি করতে চান তাহলে 6 থেকে 9 মাস লাগবেই। তো এই জিনিসগুলোও তো আপনাকে তাড়াহুড়া করা যাচ্ছে না, এই জায়গাও তো আপনার করতে হবে। তো এই সাথে আছে হলো আপনার কনস্টিটিউশনাল ডিবেট। আপনি যদি কনস্টিটিউশনাল ডিবেটে আসেন, যদি সবাই পার্টিগুলো বলে যে আমরা 1973 সাল থেকে 300 সিট দেখে আসছি, এখন তো তখন ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 18 কোটি। তো 18 কোটি ক্ষেত্রে সেক্ষেত্রে 500 সিট আমার দরকার, আমরা 500 সিটে যাই। আর 500 সিট হলে আপনার পুরোটাকে সবাইকে নতুন করে ডিমার্কেশন করতে হবে, এটা একটা বড় কাজ। তারপর হচ্ছে যে অলরেডি আমরা দেখেছি যে সোসাইটিতে বড় আওয়াজ হয়েছে যে প্রেসিডেন্টের পাওয়ারটা কতটুকু হবে। প্রেসিডেন্ট কি আমরা এখন যে এই অবস্থায় আছে খুবই লিমিটেড ফিগার হেড হিসেবে রাখবো, নাকি তাকে আমি রিয়াল কিছু পাওয়ার দিব, বা তাকে আমরা এই ডাইরেক্ট ভোটে, অন্যান্য দেশে যেমন ফ্রান্সে আছে যে ডাইরেক্ট ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তো আমরা সেটা নিব। ওইটা দিলেও তখন আবার নতুন টাইমিংয়ের ফলে সত্যিকার অর্থে আমরা ইচ্ছা করলেও আমরা টাইমিং দিতে পারছি না। আপনি এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো অসততা নাই, আমরা কোনো লুকোচুরি করছি না। আমরা বলছি যে কনসালটেশনটা হোক, আমরা ন্যাশনাল কনসেনসাসটা রিচ করি, আবার ইন দ্য মিন টাইম ইলেকশন কমিশন তাদের কাজগুলো এগিয়ে নিক, দেন দেয়ার উইল বি টাইম। কেননা পুরো রাষ্ট্র মেরামতের সবচেয়ে শেষের ধাপ হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা, যেখানে সবাই পার্টিসিপেট করতে পারে। অধ্যাপক সাইদ, কয়েকটি নিয়োগ নিয়ে খুব বিতর্ক হয়েছিল এবং এই বিতর্ক সম্ভবত কিছুটা ফলাফল দিয়েছে। পরবর্তী সময় কিছু নিয়োগ দিয়েছে যারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। তাহলে সরকারের সমালোচনা শুনছে, আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই সে তো শুনছেনই, কিন্তু একই সাথে মানে ধরেন এগুলোও একটা যে নিয়োগের প্রক্রিয়াটা, সেটাও আসলে এখন আমরা একটু বেশি হয়তো চাচ্ছি, আমাদের চাহিদা হয়তো একটু বেশি। আওয়ামী লীগের আমলে তো আমরা কিছুই চাই নাই, আমরা তো কিছু চাইতেই পারিনি। তো আমরা হয়তো সরকারের কাছে একটু বেশিই চাচ্ছি, কিন্তু আমরা এটাও চাইবো যে এখনই না, কিন্তু সরকার নেমে যাবার আগে অন্তত ধরেন নিয়োগের প্রক্রিয়াগুলো, হ্যাঁ, প্রত্যেকটা যেন একটা নির্দিষ্ট, ধরেন এই আমি প্রো ভাইস চ্যান্সেলর হয়েছি, এখন ধরেন কত মানুষজন, ধরেন আমার কলিগরাই অনেকে বলবে যে কোন নীতির ভিত্তিতে, কোন নীতিমালার ভিত্তিতে অমুককে দেওয়া হয়েছে। কথা সত্য, কেউ যদি বলে আমি তো তার মুখ চেপে ধরবো না, এবং তাকে বলতে দিতে হবে, এবং তাহলে সত্যি সত্যি যে একটা নির্দিষ্ট নীতিমালা, একটা গাইডলাইন, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা, এবং যেই অফিসে জয়েন করেছেন সেই অফিসে গিয়ে দেখবেন যে যারা নতুন দায়িত্ব নিয়েছেন যে কি পরিমাণ সমস্যার পাহাড়ের উপর তারা গিয়ে বসছে। বিশাল, কারণ গত 15 বছরের একটা ব্যাকলগের উপর আমরা গিয়ে বসছি, হ্যাঁ, এবং এখানে বঞ্চিত মানুষের কথা শুনবেন না জাস্টিস এনশিওর করুন। বঞ্চিত মানুষের বক্তব্য হচ্ছে তারা এখনই সব প্রমোশন দিয়ে লাভ দিয়ে উঠে যেতে চায়, যা এতদিনে তারা পায় নাই, তাই সেটা তো জাস্টিস হবে না। তো ফলে আমরা আসলে কতগুলো নিয়োগ ভালো হয়েছে, সরকার সমালোচনা শুনছেন, সেটা যেমন ঠিক, হ্যাঁ, আর সরকারে থাকলে সমালোচনা শুনতেই হবে, যে কাজ করে তাকে সমালোচনা শুনতে হয়, হ্যাঁ। আপনি যদি ফ্যাসিস্ট রেজিম হন তাহলে আপনি সমালোচনা না শোনার ব্যবস্থা করবেন, হ্যাঁ। তারপরেও মানুষ কত ভাষায় সমালোচনা করে। এই উনি দেয়াল লেখনের কথা বলছিলেন না, বিটিভির গেট দিয়ে যখন ঢুকছিলাম গাড়িটা, বিটিভির জাস্ট গেটের বাম পাশের দেওয়ালে স্লোগান বাচ্চারা লিখেছিল গ্রাফিটিতে, নতুন শহর চাই,
তার উপরে একজন স্প্রে করে কালি দিয়ে, তাহলে এটা বুঝতে হবে যে আন্দোলনের বিপক্ষের কেউ বা অন্তত খুশি না এখনকার, সে উপর দিয়ে এসে লিখছে নতুন শহরে বিচার কই। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই যে ধরেন সবাই সবার কথাটা বলতে পারছে, সেটাই তো একটা বিরাট ব্যাপার। সেটা তো বাংলাদেশের মানুষ অনেক বছর বলতে পারেনি। ফলে কথা মানুষ বলবে, সেটা ভালো সাইন। সরকারকে দুটো গালি দিলে সেটাও কোনো সমস্যা নাই। গালি দিলেই সরকার এত ঠুনকো না, পলকা না যে গালি দিলে সরকার হুড়মুড় করে ভেঙে পড়বে। সরকার যদি সেই ক্রিটিসিজমকে কনস্ট্রাকটিভভাবে হ্যান্ডেল করে, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। এর বেশি আসলে কিছু নাই চাওয়ার। শফিকুল আলম, সকল টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়ায় কোট আনকোট জুলাই অনির্বাণ ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়া নিজেরাই ব্যাপার উদ্যোগ নিচ্ছে না কেন? না, এটা আমি বলবো যে উদ্যোগ যে নিচ্ছে না এটা ভুল কথা। তারা অনেকেই অনেক রিপোর্ট করছেন, আমরা দেখেছি। এটা এমন না যে, অবশ্যই তাদের তো ডে টু ডে ম্যানেজ করতে হয় একটা জিনিস, তাদের ম্যান পাওয়ারের একটা বিষয়ও আছে। তা আমরা মনে করি যে তাদের উচিত এই বিপ্লবকে ধারণ করা, বিপ্লবের সমস্ত স্টোরিগুলোই আসা উচিত। অনেকে করেছেন, আমি এটা মিথ্যা কথা বলা হবে যে করছেন না, বাট আরও হয়তো করলে ভালো হতো। ইয়াং আমাদের যে নতুন জেনারেশন যে এটা একটা তো মানে এই জুলাই অগস্টের এটা আপনি যদি ওয়ার্ল্ডের দেখেন, আপনি দেখেন তাহরির স্কোয়ার হয়েছে, তিউনিসিয়া হয়েছে, ইউক্রেন হয়েছে, অনেক দেশে হয়েছে, কিন্তু এত মহৎ একটা আন্দোলন আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারি না। এই জন্য আপনি দেখেন তাহরির স্কোয়ার পুরোটা কায়রো জুড়ে তাহরির স্কোয়ারটাই মেন ছিল। আর এখানে দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে সেই বরিশাল ইউনিভার্সিটি দেখেন বা ঢাকা পলিটেকনিক দেখেন, প্রত্যেকটা বা সবচেয়ে শহীদ হয়েছেন কোন ইউনিভার্সিটি আপনার ধারণা আছে? কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে ছেলেরা শহীদ হয়েছেন, যার নাম কেউ মুখেও নেন না? নর্দার্ন ইউনিভার্সিটি। এই যে একটা ব্যাপ্তি, এটার মানে তুলনা হয় না। এবং এটার অনেকগুলো মানে আমাদের রিসার্চারদের জন্য এই আন্দোলনটা একটা এত বড় একটা আন্দোলন, মানে এটা আপনি লেখে কুলাতে পারবেন না। এই আন্দোলনটা আপনি মেয়েদের অবস্থান আছে, অন্যান্য যারা মাইনরিটি ছিল তাদের রোল ছিল, অনেক হিন্দু মারা গেছেন, আদিবাসীরা জয়েন করেছেন। তো আপনি দেখেন না, এইটা এর চেয়ে মহৎ আন্দোলন কয়টা হয়েছে, এবং এটা সারা বাংলাদেশে ছিল। শফিকুল আলম, আপনার সাথে আমি যোগ করব, সেটি হলো আপনি লক্ষ্য করেছেন যে এই আন্দোলনের সঙ্গে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সব মানুষ কিন্তু এক জায়গায় এসে গিয়েছিল। এটা সবার কাছে সত্যিকার অর্থে আমার মনে হয় যে এটা সবার ডিগনিতে লেগেছে। সবাই বলছে না, আমরা একটা লোকের একটা ভয়ঙ্কর রকমের একটা শাসন আমরা চাই না, অনেক হয়েছে, এনাফ। এটা আমাদের পুরো ন্যাশনাল ডিগনিটিতে লেগেছে, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এই জন্য সব নদী এসে পুরো একটা জায়গায় এসে মোহনায় মিলেছে, সব মত পথে সবাই আমরা আমাদের ডিফারেন্সগুলো ভুলে গিয়েছি। এই যে শিক্ষক নেটওয়ার্ক বলেন, ওদিক দিয়ে হচ্ছে যে মেয়েদের গ্রুপগুলো বলেন, বা আমি এমন ফেজ দেখেছি, আমি এটা জীবনেও এদেরকে আমি কোনোদিন, উত্তরায় কি কোনোদিন আন্দোলন হয়েছে? উত্তরায় তো আমরা জানি আপার মিডিল ক্লাস, বা গুলশানে আপনি এবার DOHS আপনি আন্দোলন দেখেছেন, চিন্তার বাইরে। হ্যাঁ, ফর্মার জেনারেলরা তাদের ফ্যামিলিগুলো তারা বেরিয়ে গেছেন, তারা তো খুব যে বেশি পাওয়ার আশায় বেরোচ্ছেন তা তো না, তারা এবং তাদের বেরোনোটা কত সিগনিফিক্যান্ট একটা ঘটনা। ঠিক তেমনি গ্রামে দেখেন, গোপালগঞ্জ আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওদের দেখেন, ওইখানে বেড়েছে, মানে যেখানে ইউনিভার্সিটি আছে সবাই বেড়েছে। এবং এইটা এর চেয়ে অভূতপূর্ব আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয় নাই। হ্যাঁ, 71 অবশ্যই আমাদের সবচেয়ে বড় গ্লোরিয়াস চ্যাপ্টার, আমাদের জীবনের, আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় জিনিস হচ্ছে 71। বাট তারপরে এসে এই আন্দোলন, আমি তো 90 আন্দোলন আমি দেখেছি, আমি পার্টিসিপেট করেছি, আমি এত বড় কিছু দেখি নাই। অন্যান্য যে কোনো আন্দোলন ঢাকা কেন্দ্রিক ছিল। হ্যাঁ, ঢাকা কেন্দ্রিকও না, আপনি ছিল হলো TSCর আশেপাশে ঢাকা ইউনিভার্সিটি, মতিঝিল, এর বাইরে আপনি কয়টা হয়েছে, বা 69-এ কয়টা হয়েছে, আপনি চিলেকোঠা, সেপাই, এগুলো পড়েন না, কটটুক আন্দোলন হয়েছে। এইরকম একটা এবং সবাই কি, এবং এটার যে এক্সপ্রেশনগুলো আজ মানে আমরা কি মানুষটা কি কেউ বলে যাই তুমি দেয়ালে এটা লিখতে হবে? দেয়াল ছিল আমাদের সোসাইটির ব্যারিয়ারের প্রতীক।
ঠিক না? আমি একটু টাকা পয়সা হয়েছে, আমি দেয়াল তুলে দিলাম, আমি তোমাকে ঢুকতে দিব না। এটাই তো দেয়ালের প্রতীকটা হচ্ছে এই। আমাদের শহরগুলোতে দেয়াল দেওয়া মানে হচ্ছে আমি আমার প্রপার্টিকে অন্যান্যদের থেকে আমি আলাদা রাখবো। তারা দেওয়ালকে বানিয়েছে ইউনিটির প্রতীক, সেখানে লিখে দিয়েছে কি চায় বাংলাদেশ, অনন্য বৈশিষ্ট্য। এটা আনবিলিভেবল। ইনক্লুসিভ বাংলাদেশের কথা ওরা বলেছে। হ্যাঁ, এটা তো আনবিলিভেবল। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। অধ্যাপক সাঈদ ফেরদৌস। শফিকুল আলম রাজনীতির ভাষার কথা বলছিলেন, তরুণদের মানসিকতার কথা বলছিলেন, দেয়াল লিখনের কথা বলছিলেন। আপনি এই বিষয়ে কিছু বলবেন? না, এটা তো সত্যি। ধরেন ওই যে কবিতা আছে না, যে এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে আজ অবাধ্যতার ঢেউ। গান, হ্যাঁ, গণসঙ্গীত। এই ধরেন এত বড় অবাধ্যতার ঢেউ বাংলাদেশ কখনো দেখে নাই, এত রক্তপাত, এত মৃত্যু বাংলাদেশ কখনো দেখে নাই। হ্যাঁ, আমরা তো মুক্তিযুদ্ধের সময় ধরেন আমাদের জানা বোঝার বয়স, তখন তো আমরা একেবারে বাবা মার কোলে বা এরকম, কিন্তু আমরা তারপরে বাংলাদেশে কখনো এত বড় দেখিনি। এবং এ কথা সত্য যে 69-এ যে গণ অভ্যুত্থান, ছাত্ররা প্রোটেস্ট করলে পাকিস্তানি আর্মি কি করেছে, ঠাস করে গুলি করে মেরে ফেলেনি, কিন্তু ধরে নিয়ে যে, এরকম আমি বিবরণে পড়েছি যে ধরে নিয়ে গিয়ে টঙ্গীতে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, যে টঙ্গী থেকে ঢাকা শহর পর্যন্ত আসতে ওই ছাত্র সারাদিন লেগে যাবে। কিন্তু দেখেন নিজের দেশের পুলিশ আমার ভাষায় কথা বলে, হ্যাঁ, আমার ট্যাক্সের টাকায় চলা পুলিশ আমাকে নির্বিচারে গুলি করে মারতেছে, এবং মানুষ একটা পর্যায়ে বিশ্বাস করছে না যে এরা কি আমাদের পুলিশ নাকি এরা বাইরে থেকে আসা। দেখেন এইটা তো কত গভর্নেন্সের মধ্যে কত বড় গলদ থাকলে এবং মানুষের মধ্যে কি পরিমাণ অবিশ্বাস থাকলে এই কনস্ট্রাকশনগুলো। ধরেন বিডিআর, উনি অনেকগুলো গবেষণা কাজের, গবেষকদের জন্য অনেকগুলো কাজ না, শাপলা যেমন বিডিআর, হ্যাঁ, বিডিআরের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে তো গবেষণা হওয়া উচিত। কিসের বিডিআর বিদ্রোহ? বিদ্রোহ তো একটা বানানো নাম, রেজিম তার মতো একটা নাম তৈরি করেছিল। আমাদের তো আসলে এগুলো নিয়ে এখন কথা বলা উচিত, যেই কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে তো মানুষের মধ্যে থেকে ওই ব্যাপারটা এসছে, মানুষের মধ্যে এই জাগরণটা ছিল। মানুষ সত্যি সত্যি ভয় পায় নাই, মানে ভয় তো পায়, কেউ মার্ভেলের সুপার হিরো না, কেউ সুপারম্যান স্পাইডারম্যান না, হ্যাঁ, আমরা সবাই সাধারণ মানুষ, গুলি দেখলে ভয় লাগে, বন্দুক দেখলে ভয় লাগে, কিন্তু এই ভয় সমেতই তো সবাই নামছে যখন দেখছে যে তার পাশের জন, তার মতো আরেকজন কেউ মারা গেছে, চিরকুট লিখে চলে গেছে, যে চোখের সামনে এরকমভাবে মানুষকে মরতে দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না বলে সে চলে গেছে এবং সে মারা গেছে। ধরেন মানুষ ঘোষণা দিয়ে চলে যাচ্ছে, এইটাকে বলে মৃত্যুঞ্জয়ী হওয়া, তাই না? তো ধরেন মানুষের মধ্যে তো আসলে এই ব্যাপারটা তৈরি হয়েছিল, ভীষণ রকমের ক্ষোভ, এবং সেখান থেকে এই মানে এর কোনো তুলনা সত্যি সত্যি আমরা আমাদের সময়ে দেখি নাই। আমরা সবাই ভেবেছি, ধরেন 5 তারিখে উত্তরা থেকে 3 তারিখ রাতে আমার এক সময়কার শিক্ষক, হ্যাঁ, এক সময়কার তো না, শিক্ষকরা সারা জীবনেরই শিক্ষক হন যদি সেরকম শিক্ষক হন। আমার এক সময়কার শিক্ষক রেনুমা আহমেদ 4 তারিখ রাতে আমাকে মেসেজ পাঠালেন যে লং মার্চ তো আগে আসছে, তো উনি লং মার্চের পোস্টারটা শেয়ার দিয়ে বললেন যে এটা, হোয়াটসঅ্যাপে দিয়ে বললেন যে এটা শেয়ার দেন আমাকে এবং আমার স্ত্রীকে, দিয়ে বললেন শেয়ার দেন। তা আমি ভাবছি উত্তরা 18 থেকে কি করে যাব, এবং যদি শেয়ার দিই, দেখেন আমার দায়বদ্ধতা হচ্ছে যে আমি যদি শেয়ার দিই আর এটা দেখে যদি আমার একটা ছাত্র বা আমার পরিচিত কেউ যদি, আচ্ছা সাঈদ বা সাঈদ ভাই বা সাঈদ স্যার বলছে দেখে সে নামে, আর আমি যদি না যাই, তো তার সাথে আমার আমরা শেয়ার দিতে ঠিক আছি। উনি লিখলেন যদি না যান, তা উনি বুঝতে পারলেন, যখন আমরা আধা ঘন্টা 1 ঘন্টায় রেসপন্ড করিনি, উনি আবার লিখলেন যদি না নামেন, তাও যদি না যান তাও শেয়ার দেন। 4 তারিখে আমরা গেছি ইয়েতে
রিপোর্টার্স ইউনিটে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছি, করে আমরা ওখানে বলছি যে আমরা রূপান্তরের রূপরেখা কিভাবে পাওয়ার ট্রানজিশন হবে, হ্যাঁ, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে, ওইটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করছি। কারফিউ গোলাগুলি আওয়ামী লীগের হুমকি ধামকির মধ্যে আমরা সেই সমস্ত টিয়ারশেলের মধ্যে দিয়ে রিপোর্টার্স ইউনিটে গেছি, আবার বাসায় ফিরছি। এখন বাসায় আমার ছেলে, ছোট ছেলে, আমার বাসায় একটা ছোট্ট কুকুর ছাড়া আছে। আমাদের হচ্ছে যে আমি যদি জানি যে 5 তারিখে আমি আবার বেরোবো, তাহলে 4 তারিখে ওদেরকে ঢাকায় থেকে কোনো একটা সেফ জায়গায় থাকলে 4 তারিখে রাস্তায় নামা আমার জন্য সহজ হতো। কেমন করে বেরোবো আমি বুঝতেই পারছি না। তারপরে আমি আমার স্ত্রী এবং আমি ভীষণ মানসিক যন্ত্রণা, আমার স্ত্রী ঘুমিয়েই পড়লো। আমি অনেক রাতে লিখলাম একটা স্ট্যাটাস যে আমার মোবিলিটি ইস্যুস আছে, হ্যাঁ, আমি 2004-এ খোড়া ছিলাম, হুইল চেয়ারে ছিলাম, তো আমি লিখছি যে আমার মোবিলিটি ইস্যুস আছে, আমার বাসাটা অনেক দূরে, বাট আই উইশ আই কুড বি দেয়ার বলে আমি শেয়ার দিলাম। 5 তারিখ সকালে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী সামিনা লুৎফা থাকে উত্তরায়, নিত্রা ফোন করছে, ফোন করে বলে ভাই যাবেন? তা আমি বলতেছি যে না, যে কি উপায়। আমাদের তখন উদ্দেশ্য একটাই, রেনুমার সাথেও কথা হচ্ছিল, কেন আমরা যেতে চাইছি, আমরা যেতে চাইছি এই কারণে যে মানুষ তো নামবে, ছাত্ররা তো নামবে। এখন যদি এই ধরেন চুল দাড়ি পাকা কয়েকটা হয়তো আমাদের কাউকে মিডিয়াতে কেউ চেনেও, এরকম একটু 2-4টা পরিচিত লোক, আমরা যদি একটা মিছিলের সামনে কর্ডন করে নামতে পারি, আমরা যদি হাত ধরাধরি করে 50টা লোক সামনে দাঁড়াতে পারি, আর পিছনে যদি একটা মিছিল যায়, তাহলেও যদি একটা আগানো যায়, এই লক্ষ্যে শুধু আমরা উত্তরা 18 থেকে ডেসপারেটলি আমরা ইয়েতে আসলাম। এবং শেষ পর্যন্ত আমরা আমরা অপেক্ষা করলাম, লোক হয়ই না। আমরা দেখছি যে 50টা লোক জড়ো হবে, তো 16-17টার বেশি লোক হচ্ছে না। হ্যাঁ, এই শহীদুল আলম, রেনুমা আহমেদ, আমরা সব মিলে 16-17টার বেশি লোক হচ্ছে না। করতে করতে আমরা রেনুমার বাসা থেকে বের হয়ে আমরা যখন গিয়ে পৌঁছালাম, ওনারা আটকে গেলেন, ওনারা শাহবাগের টিয়ার শেলের মধ্যে পড়লেন, আমরা রিক্সা নিয়ে ভিতর দিয়ে চলে গেলাম। তারপরে যখন আমরা গেলাম, আমাদের পৌঁছাতে 1:45, ধরেন এই যে সবাই যাচ্ছে, আমার এক প্রতিবেশী আমার সাথে উত্তরা 18 থেকে যোগ দিতে চেয়েছে। আমি ভাবছি ছাপোষা মধ্যবিত্ত মানুষ, ওনাকে নিয়ে যে আমি বিপদে পড়বো, একটা দৌড়ঝাঁপ হলে উনি কই যাবে আর আমি কই যাবো, আমি ওনাকে নিয়ে নিই। এই ভদ্রলোক, তিনি বয়সে আমার চেয়ে 2-3 বছরের বড়, এই ভদ্রলোক উত্তরার মিছিলের সাথে এত ঘন্টা হেঁটে উনি এসে এখান থেকে দুপুর 3:30 আমাকে ফোন দিছে, ভাই আমি তো গণভবনে আসছি, এবং ওনারা মিছিলের সাথে আসছে। যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যে বের হয়ে গেছে, সবাই জানে যাচ্ছে গুলি খেতে হলে গুলি খেতে পারে। ওই সময়টা তখন আর কেউ 2 তারিখে, আসলে 2 তারিখের পরে, দ্রোহযাত্রার পরে শহীদ মিনারে গিয়ে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের সমর্থক মানুষজন, হ্যাঁ, আওয়ামী লীগ করে অ্যাক্টিভলি পরিবারে, এরকম মানুষজন, তারাও 2 তারিখের তখন মনে হয়েছে যে হ্যাঁ, দিস ইজ টেকিং আ রিয়েল শেপ অফ মাস মুভমেন্ট। এটা হচ্ছে গণ অভ্যুত্থান। 2 তারিখ 3 তারিখের কর্মসূচি তো আরো বড় হয়ে গেল, এবং বোঝা গেল যে 2 তারিখে তো ছাত্র নেতাদের ডাকও ছিল না, 2 তারিখে ছিল 30টা কালচারাল অর্গানাইজেশন, সাথে শিক্ষক নেটওয়ার্ক। আমি ভাবি নাই যে 300, 350, 500 লোক হবে প্রেস ক্লাবের সামনে। আমাদের ডাকে আর 30টা কালচারাল অর্গানাইজেশনের ডাকে কয়টা লোক আসবে, শিক্ষক নেটওয়ার্কের ডাকেই বা কয়টা লোক আসবে। কিন্তু আমরা যে অবাক হয়ে গেলাম যে আমরা আসলে এখানে কেউ নাই, আমরা ওই জনসমুদ্রে হারাই গেছি। এইটা হচ্ছে মাস মুভমেন্ট, এবং এইটার মধ্যে সবাই ছিল। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। শফিকুল আলম, আমরা প্রফেসর সাইদের কথা শুনছিলাম, আসলে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া দরকার, কারণ এই গণ অভ্যুত্থানের কথা কেউ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই কাজটি সরকার ভালোভাবে করছে বলে মনে হচ্ছে। এই কারণে সাম্প্রতিককালে, একেবারে সপ্তাহখানেক আগে নতুন একজন দায়িত্ব নিয়েছেন, এবং উনি কিছু কর্মসূচি ঘোষণা করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়, যেটা এই গণঅভ্যুত্থানের চিত্রটাকে, এই ইতিহাসটাকে তুলে ধরার জন্য। আপনার কি মনে হয় এটা আমরা কতদূর এগোতে পারবো? একটা জিনিস কি, আমরা তো সরকারের হয়ে যেটা করার সেটা আমরা করছি এবং আরও করব, কিন্তু এই পুরো মুভমেন্টটা আসলে কি পুরো বাংলাদেশের জনগণের একটা খুবই প্রাউড একটা মোমেন্ট, হ্যাঁ, গর্বের একটা জিনিস। এই জিনিসটা সারা জীবন থাকবে। যারা ভাবছে যে ঠুনকো 2-3টা ফেসবুকে পোস্ট দিয়ে আপনি এটাকে বিতর্কিত করতে পারেন, এগুলো কিচ্ছু না। আর আমি চাই, আমরা দেখেছি যে প্রিভিয়াসলি অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট অতিমাত্রায় জড়িত হয়ে গেলে এগুলোতে হয় কি, এতে আরও জিনিসটা লেজে গুবরে হয়, এটা ভালো দেখায় না। বরঞ্চ এই কিছু হিস্ট্রিক্যাল প্রজেক্ট সবসময় এটা প্রাইভেট থাকা উচিত। আমি এটা এতে হয় কি, আমি এখানে যাতে কোনো ইনফ্লুয়েন্স না করি, আমার যাতে এই পুরো জিনিসটাকে আমি প্রশ্নবিদ্ধ না করি,
সাইদ ভাই 47 নিয়ে কাজ করেছেন, তো 2024 নিয়ে আমি নিশ্চিত অনেক অনেক রিসার্চার কাজ করবেন এইটা নিয়ে। বাংলাদেশের এর চেয়ে আমি বললাম না 71-এর পরে বাংলাদেশে এর চেয়ে মহত্তম কোনো আন্দোলন হয়নি। পুরো জিনিসটা ছিল একটা মানে মহৎ, এবং এটার পোস্ট আমরা কিভাবে আমাদের সোসাইটি অ্যাক্ট করেছে। 5 তারিখ থেকে 8 তারিখে কোনো গভর্নমেন্ট নাই, কোনো পুলিশ নাই, আমাদের সোসাইটি কি হয়েছে। আমি সাইদ ভাই আমার ছোট ভাই, আমি তাকে প্রোটেক্ট, উনি আওয়ামী লীগ করতেন হয়তো বা, আমি তাকে প্রোটেক্ট করছি। আপনি আমার বড় ভাই, আপনি হয়তো বা আর একটা পার্টি করতেন, আমি আপনাকে এই আমরা সোসাইটি মিলে আমরা এই যে রিভেঞ্জের কালচার থেকে বের হয়ে আসছি। এইখানে যদি খুব লার্জ স্কেল একটা রিভেঞ্জ হইতো, টোটাল আন্দোলনটাই আন্দোলনের বিষয় না, এটা সারা জীবন এই পুরো জিনিসটা একটা প্রশ্নবিদ্ধের মধ্যে থাকতো। সারা জীবন এইটারে হিলিং করাটা, হ্যাঁ আপনি দেখেন 71-এর অনেক কিছু আমরা হিলিংই করতে পারি নাই। আমরা আবার ওইটারে হিলিং করাটা কিভাবে আপনি সোসাইটির এক জায়গায় এনে হিলিং করবেন, হ্যাঁ তখন হয় কি ওই সমস্ত ফিচারকে ইউজ করা হচ্ছে ব্রুটাল রুলাররা, ওইগুলোকে ক্যাপচার করে ওনারা এটা তাদের ইয়েটা না, এই সোসাইটিতে আসলে এতই ফ্র্যাকচার, এইখানে ব্রুটাল শাসন না করলে এরা ঠিক থাকবে না, মানে আনইজি একটা পিস চাপিয়ে দেওয়া, সেটাও হয় নাই। মানে এই আন্দোলনের মহত্ব আমি বলবো যে যুগ যুগ ধরে থাকবে। হ্যাঁ কিছু রিভেঞ্জ কিলিং যে হয় নাই, হয়েছে, আমরা সেই জন্য আমার মনে হয় খুবই আনফর্চুনেট এই ঘটনাগুলো। বাট অ্যাজ এ হোল বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইয়াং পিপল, দে অ্যাক্টেড রেসপন্সিবলি। সাইদ ফেরদৌস এবং জনাব শফিকুল আলম, দুজনকে আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।